আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একবার স্বাগতম জানাচ্ছি বায়ান্নর টিভিতে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তমব্রু সীমান্তের ওপারে ভারী অস্ত্রসহ অতিরিক্ত সেনা মোতায়েন, মিয়ানমার আক্রমণ করতে পারে, প্রস্তুত থাকতে হবে, এমনটাই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদ। গণহত্যার কথা স্বীকার করা দুই সেনাকে ফেরত চায় মিয়ানমার। বেরিয়ে এলো আসল তথ্য, ইসরায়েলের সঙ্গে আরবদের চুক্তির মূলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্য। এবং সর্বশেষ থাকছে ইরাকে মার্কিন সামরিক বহরে হামলা চলছে। খবরগুলো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। বান্দরবানের নাইখংছড়ি উপজেলার তমব্রু সীমান্তের ওপারে ভারী অস্ত্রসহ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মিয়ানমার। এ ধরনের উস্কানিমূলক আচরণে সীমান্ত এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার 14 সেপ্টেম্বর সীমান্তে নজর রাখেন এমন একাধিক সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলে গণমাধ্যমে তথ্য পেয়েছে। কর্মকর্তারা জানান, এই বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। তবে মিয়ানমার আক্রমণ করতে পারে, প্রস্তুত থাকতে হবে, এমনটাই মনে করেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। তিনি আরও বলেন, বাংলাদেশ মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে মিয়ানমারের সৈন্য সমাবেশের গতিবিধি দৃষ্টিসীমার মধ্যে রাখতে হবে। নিজেদের সমস্যা সমাধানের জন্য মিয়ানমার কোনো একটা বিবাদ সৃষ্টি করতে পারে বাংলাদেশের সঙ্গে। তিনি বলেন, যুদ্ধে জড়ানো বাংলাদেশের ইচ্ছা নয়, তবে যদি কোনো আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়, প্রথমে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিশ্বকে তা জানাতে হবে, কারণ দুনিয়াকে আমাদের সঙ্গে রাখতে হবে। মিয়ানমার আক্রমণ করলে যাতে প্রতিরোধ করা যায়, বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, রোহিঙ্গাদের উৎখাতের পরে রাখাইনে একটা শূন্যতা তৈরি হয়েছে। মিয়ানমার মনে করেছে রোহিঙ্গা না থাকায় শান্তি বিরাজ করবে রাখাইনে, কিন্তু দেখা গেল সেখানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদীদের আবাসভূমি তৈরি হয়েছে। রোহিঙ্গাদের সমস্যা সমাধান না করেই মিয়ানমার রাখাইনে যে শান্তি চিন্তা করেছিল রাখাইনে তা দেখা যাচ্ছে না। এ নিয়ে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের একটা চাপ সৃষ্টি হয়েছে। অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা মনে করেন, অং সান সুচির রাজনৈতিক দল এনএলটি ও সামরিক বাহিনীর সাংবিধানিক ক্ষমতা কমানোর জন্য উঠে পড়ে লেগেছে। রোহিঙ্গাদের বাদ দিয়ে সংকট সমাধান করতে গিয়ে আরও সমস্যা তৈরি হচ্ছে। পুনরায় সামরিক বাহিনী নিয়োগ করে বিচ্ছিন্নতাবাদীদের দমনের চেষ্টা করতে পারে, আরও শরণার্থী সৃষ্টি হতে পারে। এই শরণার্থীরা রোহিঙ্গা কিংবা অন্য জনগোষ্ঠীর মানুষও হতে পারে। এদিকে রোহিঙ্গাদের উপর গণহত্যার অভিযোগ স্বীকারকারী দুই সেনাকে ফেরত চেয়েছে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ। দেশ থেকে পালিয়ে যাওয়া মাইও ওইনতুন ও জো নাইংতুং নামের এই দুই সেনা সদস্য এখন নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক আদালতের হেফাজতে রয়েছেন। মিয়ানমার সামরিক কর্তৃপক্ষের দাবি, পলাতক ওই দুই সেনাকে অবিলম্বে তাদের দেশে ফেরত পাঠানো উচিত। গত সপ্তাহে পলাতক ওই দুই সেনা সদস্য জানিয়েছিল, কর্তৃপক্ষের আদেশে আরাকানে তারা রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা ও ধর্ষণযজ্ঞ চালিয়েছিল। ওই দুই সেনা সদস্য ভিডিওতে সম্প্রতি এই দায় স্বীকার করে বলে মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থা ফর্টিফাই রাইটস জানিয়েছে। নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বক্তব্যের সঙ্গে সেনা সদস্যদের বক্তব্যের মিল পাওয়া গেছে। পলাতক দুই সেনা সদস্য আরাকান আর্মির কাছে পৃথকভাবে গণহত্যা ও ধর্ষণ যজ্ঞে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আরাকান আর্মি এই তথ্য সরবরাহ করেছে ফর্টিফাই রাইটসের কাছে। ব্যক্তিগত এই স্বীকারোক্তি গত সপ্তাহে প্রকাশিত হয়েছে। দুই সেনাকে ফেরত পাঠানোর পিছনে যুক্তি হিসেবে মিয়ানমার সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জাও মিনতুং বলেছেন, মিয়ানমারের স্বাধীন বিচার বিভাগ রয়েছে এবং বিচার বিভাগ তাদের স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছে। সেহেতু পলাতক ওই সেনাদের বিচার মিয়ানমারেই হওয়া উচিত। আন্তর্জাতিক আদালতে তাদের তোলা মানে মিয়ানমারের বিচার বিভাগের স্বাধীনতার উপর অযাচিত হস্তক্ষেপ। তাছাড়া এটা আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। ইরাবতীর সঙ্গে সাক্ষাৎকারে ওই মুখপাত্র বলেন, ওই দুই সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, সুতরাং স্বাভাবিকভাবেই এখন তাদের নিজের দেশে ফেরত পাঠানো উচিত। তিনি বলেন, মিয়ানমারের আদালতের রাখাইন প্রদেশে গণহত্যা তদন্ত শুরু হয়েছে। রোহিঙ্গাদের উপর নির্যাতনের ব্যাপারে আদালত তদন্ত শুরু করেছে। তাই জবানবন্দি নেয়ার জন্য মিয়ানমারের আদালত পলাতকদের তাদের কাছে সোপর্দ করার জন্য আহ্বান জানাচ্ছে। মিয়ানমারের সরকার 2017 সালে রাখাইন প্রদেশে সংঘটিত সহিংসতাকে গণহত্যা বলা যায় কিনা সে ব্যাপারে তদন্ত চালাচ্ছে। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় গঠিত স্বাধীন তদন্ত কমিশন গণহত্যা সম্পর্কে যে তথ্য দিয়েছে তা জাতিসংঘে দেয়া তথ্যকে সমর্থন করে না। তবে তারা বলেছে, রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন ও নাগরিক অধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটতে পারে। মাইও ওইনতুন ও জাওনেংতুন আরাকান আর্মির প্রকাশিত এক ভিডিওতে রাখাইনে সংগঠিত গণহত্যার কথা স্বীকার করেছেন। তারা বলেছেন, 2017 সালে তারা নিজেরাই প্রায় 180 জন রোহিঙ্গা পুরুষকে হত্যা করেছেন।
তাওংবোজা গ্রামে ধর্ষণের কথাও স্বীকার করেছেন তারা। ফোর্টিফাই রাইটস বলেছে, আগস্টের মাঝামাঝি সময়ে ওই দুই সেনা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে গিয়ে সুরক্ষা প্রার্থনা করে। বাংলাদেশ তাদের দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের হেফাজতে পাঠিয়ে দেয়। সেখানে তারা আদালতের সাক্ষী হিসেবে রয়েছেন। দ্য হেগের আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলার বিচার কাজ চলছে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করতে চলেছে দুই আরব দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। মঙ্গলবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিতে এরই মধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্য দিয়ে ওই দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলা হলেও এর নেপথ্যে রয়েছে অস্ত্র ব্যবসা। বলা হচ্ছে, এ নিয়ে দেশগুলো যে চুক্তি করবে তার মূল ফ্যাক্টর হল অস্ত্র কেনা বেচা। সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এই চুক্তিতে সম্মতি দেওয়ার পর মার্কিন সরকারের কর্মকর্তারা একে আব্রাহাম অ্যাকর্ড হিসেবে অভিহিত করেছেন। নিজ নিজ দেশের পক্ষে আব্রাহাম অ্যাকর্ড নামের এই চুক্তিতে স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমিরাত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা। উপসাগরীয় সহযোগিতা বিষয়ক পরিষদ জিসিসির প্রথম দেশ এবং আরব দেশগুলোর মধ্যে তৃতীয় দেশ হিসেবে এই চুক্তিতে সম্মত হয় সংযুক্ত আরব আমিরাত। এই চুক্তি হলে আমিরাতের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বর্জন করবে না ইসরায়েল। ফলে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র আমিরাতে আসার পথ সুগম হবে। কিন্তু এই চুক্তিকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে ফিলিস্তিনিরা। আঞ্চলিক মিত্র তুরস্ক ও ইরানের সঙ্গে একই সুরে তারা কথা বলেছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির আর্মস অ্যান্ড সিকিউরিটি প্রোগ্রামের পরিচালক উইলিয়াম হার্টাং বলেছেন, এই চুক্তির গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হল অস্ত্র বিক্রি। দীর্ঘদিন ধরে F-35 যুদ্ধবিমান ও বৃহৎ ড্রোন কেনার দাবি করে আসছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু ইসরায়েলের সামরিক অগ্রযাত্রার প্রতি প্রতিশ্রুতি থাকার কারণে এসব অস্ত্র বিক্রি করতে সক্ষম ছিল না যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্প অস্ত্র বিক্রির ক্ষেত্রে কৌশলী। তিনি সংযুক্ত আরব আমিরাতকে একজন পুরনো ও ইতিবাচক খদ্দের হিসেবে দেখতে থাকেন। যুক্তরাষ্ট্র 2019 সালে বিশ্বজুড়ে শতকরা 42% বেশি অস্ত্র বিক্রি করেছে। এর পরিমাণ $7,000 কোটি। ইউএস ফরেন মিলিটারি সেলস প্রোগ্রামের ফরমন্দা আর্মস্টেডের হিসাব এটি। কিন্তু অস্ত্র কেনার দিক দিয়ে বৈশ্বিক হারের চেয়ে অনেকটা এগিয়ে গেছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা। এসব স্থানে 2018 সালে $1,180 কোটি বিপরীতে 2019 সালে অধিক $2,500 কোটি অস্ত্র বেশি বিক্রি করেছে যুক্তরাষ্ট্র, যা কিনা শতকরা 118% বৃদ্ধি। সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে মরক্কো। তারা রাবাতের কাছে প্রায় $1,200 কোটি অস্ত্র বিক্রি করেছে। এফইটির রেকর্ড অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে 2019 সালে সংযুক্ত আরব আমিরাত কিনেছে কমপক্ষে $470 কোটি অস্ত্র, বাহরাইন কিনেছে $337 কোটি অস্ত্র, কাতার কিনেছে $300 কোটি অস্ত্র এবং সৌদি আরব মোটামুটি $270 কোটি অস্ত্র কিনেছে। হার্টাং বলেছেন, বাহরাইন হয়তো সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে এবং সৌদি আরবকে অনুসরণ করতে চায়। ট্রাম্প প্রশাসন F-16 যুদ্ধবিমানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর অবশ্যই সুবিধা পেয়েছে বাহরাইন। হার্টাং 2017 সালের একটি সিদ্ধান্তের উল্লেখ করে বলেন, বাহরাইনের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত হয়েছে মানবাধিকারের প্রতি কোনো শর্ত ছাড়াই। তবে সংযুক্ত আরব আমিরাতের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়টি এখনও প্রশ্নবিদ্ধ, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও তার ডানপন্থী ঘাঁটি থেকে সমালোচনার মুখে। তারা মনে করে এতে তার রাজনৈতিক সক্ষমতার পতন হবে। অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করে হার্টাং বলেন, ট্রাম্প প্রশাসন এই সমস্যাকে স্বাভাবিক করার একটি কৌশল নিয়েছেন এমন এক সময়ে যখন তার দেশে প্রেসিডেন্ট নির্বাচন। একই সঙ্গে F-35 যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা রয়েছে। হার্টাং বলেন, এর ফলে F-35 যুদ্ধবিমান বিষয়ক প্রোগ্রামকে আরও উজ্জ্বল করতে পারে। যুক্তরাষ্ট্রের আয়করদাতাদের ট্রিলিয়ন ডলার খরচ করে এই কর্মসূচি সাজানো হয়েছে। এতে এত ব্যয় ও এর অকার্যকারিতার জন্য ব্যাপক সমালোচনাও রয়েছে। অন্যদিকে ইরানে আরও দুটি মার্কিন সামরিক বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে। রাস্তার পাশে পেতে রাখা বোমার মাধ্যমে এসব বহরে হামলা চালানো হয়। ইরাক সরকারের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। ইরাকে যখন মার্কিন সামরিক দখলদারিত্বের বিরুদ্ধে মনোভাব তুঙ্গে, তখন ধারাবাহিকভাবে প্রায় প্রতি সপ্তাহে এ ধরনের হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ যে দুটি মামলা হয়েছে তার প্রথমটি ইরাকের দক্ষিণাঞ্চলীয় কাদেসিয়া প্রদেশে ঘটেছে। দ্বিতীয় হামলা হয়েছে ইরাকের মধ্যাঞ্চলীয় বাবিল প্রদেশে। গতরাতে ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেল থেকে এ খবর জানানো হয়েছে।
ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক জোটের সামরিক সরঞ্জাম বহনকারী বহর দুটি লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সামরিক বহরের ট্রাকগুলোতে ইরাকি ড্রাইভার ছিল। বিস্ফোরণে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এদিকে আজ সকালে বাগদাদের গ্রিন জোনে কাতিওশা রকেট দিয়ে হামলা হয়েছে। বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাস ও গুরুত্বপূর্ণ সরকারি অফিস আদালত রয়েছে।